আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ধপ করিয়া পড়িল। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন, জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৬ বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল? স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সম্প্রতি এই বক্তব্য তিনি দিয়েছেন। সেই বক্তব্যের অবশ্য প্রাসঙ্গিকতা ছিল, সেই প্রাসঙ্গিকতাটাই আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, পুনর্লিখিত সংবিধান, নতুন সংবিধান, গণপরিষদ এগুলো একই কথা। সংবিধানে যা কিছু গ্রহণ করতে চাই তা সংবিধানে আনি। তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল একই কথা। আরেকটি কথা আছে, আমি সেটি উল্লেখ করতে চাই। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সংবিধানে ধারণ করা হবে বলে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ ৫ এপ্রিল সংসদে বলেছেন, কিন্তু ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। ৭১ এবং ১৯৭২ সালের সংবিধান কেন অনেকের ভালো লাগে না তা তারা বোঝেন, কারণ সেখানে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবই এক কাতারে গাথা। এটা কারো কারো জন্য পরাজয়ের গ্লানি হতে পারে। তুষার ভাই, আপনি নিশ্চয়ই তার বক্তব্যটি শুনেছেন, আপনি এই বিষয়ে আসলে কি বলতে চান? তিনি তো শুরু থেকেই কিছু বিষয়ে পরিষ্কার ছিলেন, এমনকি ইলেকশনের আগেও কিন্তু তিনি বলেছিলেন যে জুলাই আদেশের মাধ্যমে জুলাই সনদের বিষয়টি নিয়ে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে। কেননা তারা যেভাবে সনদ স্বাক্ষর করেছিলেন সেইখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। কথা ছিল যে নোট অফ ডিসেন্টগুলি থাকবে এবং তার বাদে বাকিটা গণভোটে যাবে। যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আসলে ঐকমত্য হয় নাই, এবং ঐকমত্য হয় নাই সেখানে জনগণের ভোট দেওয়ার কিছু নাই। কিন্তু ডক্টর ইউনূস সেটা না করে তিনি রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করিয়েছিলেন, যেটা সাংবিধানিকভাবে বৈধতা নাই, এবং এই বৈধতা ছাড়াই গায়ের জোরে তিনি এটা করেছিলেন। এবং করবার পরে সংসদে এসে বিএনপি আগে যেটা বলেছিল সেটাই করেছে, কারণ এই সংবিধান সংস্কার পরিষদ নামক কোনো একটি বস্তু, যে বস্তুটা আসলে সাংবিধানিকভাবে সিদ্ধ না, আইনগতভাবে সিদ্ধ না, সেটার তো শপথ নেওয়ার কোনো উপায় নেই। ফলে তারা শপথ নেন না, এবং সেটার থেকে জটিলতার উৎপত্তি হয়েছে। বিরোধী দল বলতে শুরু করেছে যে না, সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। এখন সংবিধান সংস্কার মানে কি? যে কোনো সংশোধনী আনা মানেই সংবিধানের সংস্কার করা। সংস্কার আর পরিবর্তন দুইটার মধ্যে তফাৎ রয়েছে। পরিবর্তন মানে হচ্ছে রিপ্লেস করা, আর সংযোজন, সংস্কার, পরিবর্ধন এগুলি হচ্ছে কমানো, বাড়ানো। পুরো সংবিধান তো কেউ বাতিল করছে না, তাহলে সংবিধানকে রেখেই সংস্কার করছে। যেমন পুরনো বাড়ি সংস্কার হয়, দরজা বদলায়, জানালা বদলায়, নতুন করে প্লাস্টার করে, সেরকম। তো যে সংশোধনীগুলি আনলে পরে সংবিধানে এই সংস্কারের বিষয়গুলিকে সন্নিবেশিত করা যাবে, সেই সংশোধনীগুলি আনলেই হয়ে যাবে। এটার জন্য আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে কেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত, উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে তাল ধপ করিয়া পড়ুক আর পড়িয়া ধপ করুক, ধপই করে এবং পড়ে। তো এই যে ধপই করে মানে না পাকলে পড়ে, অথবা আপনি উপরে উঠে কেটে ফেলে দিলেন নিচে, কিন্তু পড়িলে তো ধপ করিবে, আর ধপ করিলেই পড়িবে। তো বিষয়টা হয়ে গিয়েছে এইরকম যে বিরোধী দলের একটা অংশ বলার চেষ্টা করছেন, বিশেষ করে এনসিপি, যে না, আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে চেয়েছি সব সেভাবে হবে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে ইলেকশনের আগে এনসিপির আহ্বায়ক কিংবা সভাপতি যাই বলেন, তিনি বলেছিলেন যে সংবিধান 2026 লিখতে হবে। তো তাদের কাজকর্মের মধ্যে প্রচুর স্ববিরোধী ব্যাপার স্যাপার ছিল। এই স্ববিরোধিতার কারণে যেটা হয়েছে, জনগণের কাছে তাদের এই দাবি দেওয়ার গ্রহণযোগ্যতা কমে গিয়েছে, এবং কমে যাওয়ার ফলেই তারা আসলে কি বলেছেন, কি করেছেন, অথবা কি করবেন, কি বলবেন, এগুলো বুঝে উঠতে পারছেন না। এবং সেই কারণে সংবিধান সংস্কার হবে সংশোধনীর মাধ্যমে। এবং যথার্থই বলেছেন সালাউদ্দিন আহমেদ যে তাল যেভাবেই পড়ুক, এটা ধপ করিবে, অথবা ধপ করিলে ইহা পড়িয়াছে ধরিয়া নিতে হইবে। তো যদি তাই হয়, তাহলে সংবিধান সংস্কার হলে সংশোধনীর মাধ্যমে সংস্কার হবে, গৃহীত হবে, এবং তারপর সংস্কারগুলি প্রযুক্ত হবে, এবং তাহলে জুলাই সনদের যে বাস্তবায়নের বিষয়টি, সেটি বাস্তবায়িত হবে। কিন্তু একটা জায়গায় তিনি সুস্পষ্ট অবস্থান বলে দিয়েছেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। এই কথা আমরা একদম শুরু থেকে বলে আসছি টকশোতে, আমি বলেছি, আর অন্য অনেক আলোচক বলেছেন,
যে মুক্তিযুদ্ধ একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের ঘটনা। মুক্তিযুদ্ধ একটি আধিপত্যবাদী নির্যাতক সরকার, রাষ্ট্র এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল, যাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক তফাৎ আছে, যাদের সঙ্গে আমাদের আচরণগত তফাৎ আছে, খাওয়া দাওয়ার তফাৎ আছে, মানে যাদের সঙ্গে আমাদের ভাষার তফাৎ রয়েছে, এবং যাদের সঙ্গে সবচেয়ে বড় আমাদের মানসিকতার তফাৎ রয়েছে। তো সেই নির্যাতক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের যে লড়াই, পাকিস্তানি সেনাবাহিনী, সেইটার সাথে একটা দেশের মধ্যে স্বৈরাচার এসেছে, সেই স্বৈরাচার তাড়ানো কোনোভাবে এক হতে পারে না। এরকম স্বৈরাচার ভবিষ্যতে আসলে আবার এইভাবেই তাড়ানো হবে, কিন্তু বাংলাদেশ দুইবার স্বাধীন হবে না, বাংলাদেশে দুইটা মুক্তিযুদ্ধ হবে না, বাংলাদেশ আবার কোনো পাকিস্তানি বা অন্য কোনো আধিপত্যবাদী শক্তির সেনাবাহিনীর বিরুদ্ধে যদি তারা আগ্রাসী না হয়, তাহলে লড়াইও করবে না। তো গণভোটের নিয়ে আপনার বক্তব্য কি? গণভোট কথা বলা হচ্ছে যে আপনি দেখেন 70% এই প্রচেষ্টা নিয়ে শাহদিন মালিক পরিষ্কার বলেছিলেন 70% মানুষ ভুল করতে পারে না, বা 70% মানুষ ভোট দিলেই সেটা যে একেবারে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি হচ্ছে, 70% মানুষ কোথায় ভোট দিয়েছেন। গণভোটের এই পুরো প্রক্রিয়াটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাড়াহুড়া করতে গিয়ে একটা অবৈধতার মধ্যে নিয়ে গিয়েছেন। সংবিধানে সংযুক্ত করা হবে বা সংবিধান থেকে বাদ দেওয়া হবে এরকম কোনো সিদ্ধান্ত রাষ্ট্রপতি তার আদেশের মাধ্যমে দিতে পারেন না। রাষ্ট্রপতি আইন তৈরি করতে পারেন সংবিধানের আলোকে, সাংবিধানিকভাবে সাংঘর্ষিক নয় এমন আইন তৈরি করতে পারেন। কিন্তু গণভোট হচ্ছে একটা সাংবিধানিক বিষয়, যেটা সংবিধানে যুক্ত করতে হবে। এটা একটা সাংবিধানিক বিধি, ভোট একটি সাংবিধানিক বিধি। ফলে উনি একটা ভোট যুক্ত করে দিয়েছেন, গণভোট, যেটা সংবিধানে নাই, অথচ উনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতি যে উনি সংবিধানকেই সমুন্নত রাখবেন। তাহলে এই বিষয়টি এই আসলে কারণটা হলো ঘটেছে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাষ্ট্রবিজ্ঞান বুঝেন না, এটা যে উনি বুঝেন না এটা তো পরিষ্কার ওনার কাজকর্মের মধ্যে। উনি বুঝেন না বলেই তো উনি আলী রিয়াজকে নিয়ে এসেছিলেন। আলী রিয়াজকে উনি এনেছিলেন তো এই কারণে, উনি বুঝেন না বলে কাকে আনতে হবে আর কাকে আনতে হবে না এটাও বুঝেন নাই। উনি আলী রিয়াজকে এনে সংবিধান সংস্কার করানোর চেষ্টা করেছেন। নিজে একটা কমিটির প্রধান, উনি সেই কমিটিতে কখনো মিটিং অ্যাটেন্ড না করে উনি আলী রিয়াজকে দিয়ে পুরা কাজটা করিয়েছেন। উনি কিচ্ছু বুঝেন না আইন কানুনের। আইন কানুন যদি বুঝতেন তাহলে উনি স্বার্থের দ্বন্দ্ব বুঝতেন, উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝতেন, উনি বুঝতেন যে সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে থেকে নিজের কর মাফ করা, নিজের প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, নোবেল পুরস্কার পেলে কর দিতে হবে না এরকম আইন কানুন বানানো, এগুলো নির্লজ্জতা, বেহায়াপনা। এবং উনি যেটা বুঝেন না, এই অবুঝের মতো উনি আরও অনেক কাণ্ড কারখানা করেছেন, এবং ওনার এই অবুঝত্বের দায় আমাদেরকে দিতে হচ্ছে। তো উনি অবুঝের মতো এই যে এইচপিএনএসপি বাতিল করে দিয়েছিলেন ওনার পেয়ারা উপদেষ্টা নূরজাহান বেগমকে দিয়ে, এবং করিয়ে দিয়ে আজকে হামের শিশুরা মারা যাচ্ছে, আজকে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। উনি না বুঝেন স্বাস্থ্য, না বুঝেন রাষ্ট্রনীতি, না বুঝেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, উনি শুধু বুঝেন গ্রামীণ ব্যাংক, উনি বুঝেন গ্রামীণ ফোন, উনি বুঝেন ব্যান্ডউইথ, উনি বুঝেন 5G, উনি বুঝেন কোথার থেকে টাকা আসে, উনি বুঝেন কোথায় নিজের টাকা মাফ করাইতে হবে, নিজের কর, নিজের ট্যাক্স, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর, এগুলো কীভাবে মাফ করাতে হবে উনি এগুলো বুঝেন। উনি বুঝেন লাইসেন্স পারমিট, উনি বুঝেন হচ্ছে কী করে বিদেশে লোক পাঠাইতে হলে সেই বিদেশে লোক পাঠানোর লাইসেন্স একটা নিজের নামে ইস্যু করতে হয়, নিজের কোম্পানির নামে। দায়িত্বে বসে থেকে নিজের স্বার্থ রয়েছে সেই রকম জায়গাতে আইন কানুন তৈরি করে সুবিধা দেওয়ার চেষ্টা করা। যেমন গ্রামীণ ব্যাংক হচ্ছে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান নয়, এটি একটি বিশেষ আইনে নিবন্ধিত ব্যাংক, এটার জন্য একটা আলাদা আইনই আছে। অথচ উনি কি করলেন, প্রথমে একটা আদেশ জারি করালেন যে গ্রামীণ ব্যাংক এখন থেকে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। তারপরে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানকে যে কর সুবিধা দেয় ওইটা গ্রামীণ ব্যাংকের নামে নিয়ে নিলেন। তো এগুলো লোকে বুঝে না। এক সময় ক্ষমতায় থেকে শেখ হাসিনা সরকার এসালমের মতো লুটেরা পুঁজিপতিদেরকে কর মাফ করত, আর উনি ক্ষমতায় থেকে নিজের কর মাফ করে দিয়েছেন। তো ওনার সাথে এসালমের তফাৎ কি? উনিও ব্যাংকের মালিক, এসালমও ব্যাংকের মালিক, উনিও নিজের ব্যাংকের ট্যাক্স মাফ করে, এসালমও নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স মাফ করায়। এসালম বিদেশে পালিয়ে গিয়েছে আর উনি বিদেশেই থাকেন। উনি মাঝখানে কিছুদিনের জন্য বাংলাদেশে এসে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে ভূমিকা, সেই ভূমিকায় ভালো অভিনয় করেছেন। অভিনয় বলছেন আপনি? অবশ্যই অভিনয় করেছেন,
কারণ ওনার লয়্যালটি তো বাংলাদেশের প্রতি না। যদি থাকতো তাহলে উনি এই গোলামীর চুক্তি স্বাক্ষর করতেন না, যে গোলামীর চুক্তির কারণে এখন একটি নির্বাচিত সরকারকে কোথা থেকে তেল কিনবে এটা জিজ্ঞেস করতে হয়, যারা যুদ্ধ লাগিয়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছে তাদের কাছে। এই চুক্তি নিয়ে তো আসলে কেউ আর কথা এখন বলছে না, আপনারা যারা আছেন তারা না বলছেন, অনেকেই বলছেন যে এই চুক্তি প্রকাশিত হয়ে গেছে, এটা অপ্রকাশিত চুক্তি নাই। অথচ আমরা পরিষ্কার দেখেছি অন্তর্বর্তী সরকার বলেছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে আমরা চুক্তি শর্ত প্রকাশ করতে পারবো না। আমেরিকা থেকে যেদিন প্রকাশ করেছে সেদিন আপনিই ছিলেন স্টুডিওতে, আমার মনে আছে। সেদিন ওই ক্লজগুলো নিয়ে আপনি আলোচনা করেছিলেন, আমরা আলোচনা করেছিলাম। আমি তুষার ভাইয়ের কাছে আবারও আসবো। আমি বলছি আমাদের সঙ্গে একজন সংসদ সদস্য আছেন, আমি অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন আপনার কাছে আসতে চাচ্ছি যে আজকে নিশ্চয়ই আপনারা পার্লামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বা আলোচনা করেছেন, তার মধ্যে জুলাই সনদ বা অধ্যাদেশ, গণভোট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কিভাবে দেখছেন আসলে বিষয়টি? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক মিডিয়া ব্যক্তিত্ব, যদিও উনি পেশায় চিকিৎসক, তুষার ভাইকেও ধন্যবাদ। তো আমি আসছি গণভোট। বিষয়টা হচ্ছে যে আমরা কি আসলে জনগণকে দেশের মালিক মনে করি কিনা, এটা একটা প্রশ্ন। যদি জনগণ দেশের মালিক হয় তাহলে জনগণের ইচ্ছায় কিন্তু সংবিধান পরিবর্তন হবে অথবা সংস্কার হবে, যাই হবে না কেন জনগণের ইচ্ছাকে এখানে প্রাধান্য দিতে হবে। এক। দুই নাম্বার হচ্ছে এখানে আমি যদি একটা উদাহরণ দিই, যে একটা বাড়ির মালিক সে কেয়ারটেকার রাখলো, কেয়ারটেকার এসে উনি ধরেন একটা কাজ উনি করে ফেললেন বা একটা তার লেবারদেরকে দিয়ে একটা নির্দেশনা দিলেন যে এই দিকে ড্রয়িং রুমটা হবে, এইদিকে এটা হবে। এখন এটা এরপরে মালিক এসে বললেন যে ওকে তুমি যা করেছো রাইট, তাহলে তো এটা অবৈধ হওয়ার কিছু নাই। আমি মনে করি বাংলাদেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। কেয়ারটেকার যদি বলি আমাদের সরকার একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে 70% এই দেশের জনগণ রায় দিয়েছে। আমি মনে করি এর বাইরে আর কিছু থাকতে পারে না। এবং এখানে এই জনগণের এই রায়কে যারা অবজ্ঞা করে, আমি মনে করি তারা দেশের যে মালিক জনগণ, এই জনগণকে মালিক মানে স্বীকার করে না, বরং তারা নিজেরাই কর্তৃত্ব এবং দণ্ডমণ্ডির মালিক মনে করে, এই দেশের হর্তাকর্তা মনে করে, এবং যার কারণেই কিন্তু এই ফেসিবাদের জন্ম হয় আমি মনে করি। দুই নম্বর হচ্ছে যে আজকে এই যে আইনের মারপ্যাচ অথবা সংবিধানের দোহাই দিয়ে যখন যেমন সুবিধা সেটা আদায় করে নেয়া, আমার পক্ষে গেলে সংবিধান, পক্ষে না গেলে জনগণ, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ কোন আইনের বলে, কোন সংবিধান বলে নির্বাচনটা হয়েছে আপনি বলেন? কোন সংবিধানের বলে নির্বাচনটা হয়েছে? কোন সংবিধানের বলে আমরা শপথ নিয়েছি? আমরা তো শপথ নেওয়ার কথা স্পিকারের কাছে, শিরিন শারমিন চৌধুরী, ও আজকে গ্রেফতার হয়েছে উনি, তো ওনার কাছে তো আমরা শপথ নিতে পারি নাই। তো এটা কোন সংবিধানের আলোকে হলো? সেখানে আমাদের ডক্টর মোশাররফ হোসেন সাহেবের কাছে শপথ নিতে হইল কেন? এই কোশ্চেনগুলো তো এই দেশের মালিক যারা করতেই পারে। তো আমি মনে করি অবশ্য তিনি তো পদত্যাগ করেছিলেন সেপ্টেম্বর মাসেই, তিনি পদত্যাগ করেছিলেন। সেটাও ধোঁয়াশা, আমরা জানি না যে আসলে উনি করেছিলেন না। আচ্ছা, এখন এটা আমি বলবো যে আজকে এই 54 বছরে আমি যদি দেখি বাংলাদেশে এই জনগণের সংবিধানের দোহাই দিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার ফসল হচ্ছে বারবার এই গণ অভ্যুত্থান, বারবার রক্তপাত, রক্তক্ষরণ। আর আরেকটা বিষয়ে আমি একটু ডিফার করব, যে সেটা হচ্ছে তুষার ভাই বলেছেন যে অভ্যুত্থান, ৭১ এগুলোকে আসলে মুখোমুখি দাঁড় করানো, আমি মনে করি এটাও একটা ষড়যন্ত্রের অংশ। আমরা মনে করি ৭১ আমাদের যেমন সম্পদ, ৭১ আমাদের অবশ্যই যে আমাদের বড় অর্জন, পাশাপাশি ৯০ এই আজকের ২৪-এর এই অভ্যুত্থান, সব কিছুই আমি মনে করি এক লাইনেই চিন্তা করতে হবে। এখানে
47 যেমন আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন যেমন আছে, এখানে 71 অবশ্যই শ্রেষ্ঠ অর্জন এর মধ্যে। কিন্তু আমি দেখি যে একটা পক্ষ 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করাতে চান। আমি এটার ঘোর বিরোধী। অবশ্যই আপনি যদি একটা 10তলা বিল্ডিং বানান, সেখানে ফাউন্ডেশনকে যদি অস্বীকার করা হয় তাহলে তো আসলে বিল্ডিং থাকে না। অথবা আপনি ফাউন্ডেশন স্বীকার করেন, মাঝখানে 2তলা ছাদকে স্বীকার করেন না, তাহলে আপনি 10তলা তো আপনি করতে পারবেন না। তো এই বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, আমি মনে করি এই ফাউন্ডেশন থেকে শুরু করে 1, 2, 3 করে স্টেপ বাই স্টেপ একেবারে লাস্ট পর্যন্ত 10তলা পর্যন্ত স্বীকার করতে হবে। আমি মনে করি এটাই এখানে আমাদের ব্যর্থতা আছে। এক পক্ষ ফাউন্ডেশন স্বীকার করে না, আরেক পক্ষ মাঝখানে 2তলা স্বীকার করে না। আর আমি মনে করি এই বাংলাদেশের এই অর্জন শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা না, দীর্ঘ ইতিহাস আছে এখানে। এই সকল ইতিহাসকেই সামনে আনতে হবে। এই জন্য আমি মনে করি আজকের এই গণভোট নিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে বিএনপির গণভোট নিয়েও তো আমরা প্রশ্ন করতে পারি। যেমন 19 দফায় কি ছিল, জনগণ কি দেখে ভোট দিয়েছিল? 19 দফা পরে ভোট দিয়েছিল? 19 দফার 19টা দফা আছে কিনা এটি তো জনগণ জানতো না, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। তাহলে আমি তো বলবো যে 19 দফাকে সামনে এনে যে গণভোট করা হয়েছিল, সেই গণভোটের বৈধতার প্রেক্ষিতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন। তাহলে সেখানে আমরা তো এই প্রশ্ন করি না যে সেখানে এই সবগুলো লাইন বাই লাইন পড়ে গণভোটে অংশগ্রহণ করেছে কিনা, আর সেখানে কি সংবিধানে গণভোট ছিল? সেগুলোও কিন্তু আসলে আমাদেরকে সামনে আনতে হবে। এই জন্য আমি মনে করি অযথাই এই তর্ক বিতর্ক করে ধপ করে পড়া আর পরে ধপ করা, এই সব তর্ক বিতর্ক এই জন্যই সামনে আনা হয় যাতে করে মূল উদ্দেশ্যটা থেকে আমরা জনগণের দৃষ্টিকে ফেরানো হয়। কারণ গণভোটকে অস্বীকার করার জন্য এগুলো করা হচ্ছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো, কাছে আসতে চাই। আপনি যে অহেতুক এই বিতর্কগুলো তোলা হচ্ছে, যেটি অহেতুক কোনো বিতর্ক হয় না। আমি আপনাকে বলি, বিতর্কের মধ্যে লোকে অহেতুক কথাবার্তা বলে, বিতর্ক অহেতুক হয় না। বিতর্ক কিন্তু হেতু থাকে, কিন্তু বিতর্ক নষ্ট করে জানেন অহেতুক কথাবার্তা বলা। কারণ বিতর্কে যখন আপনি কোনো যুক্তি থাকবে না, তখন আপনি অদ্ভুত অদ্ভুত কথা বলবেন। প্রথম একটা কথা হচ্ছে 71 আর 24কে মুখোমুখি দাঁড় করানো, এটা কে দাঁড় করিয়েছে? এটা দাঁড় করিয়েছে জামাত ইসলাম এবং এনসিপি। না না না, আমি বলতে দেন, আপনার মাঝখানে আমি কথা বলি না। ওনারা কি বলেছিলেন আপনার মনে আছে? 71 সংবিধান ভারতের লেখা। আপনার এই অনুষ্ঠানের মধ্যে বসে একজন ব্যক্তি বলেছিলেন উনি জামাতে ইসলামকে ওন করেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির। উনি এখানে নাই, কিন্তু নামটা আমি উল্লেখ করছি রেফারেন্স হিসেবে। ওনাকে আমি খুব পছন্দ করি। উনি বলেছেন 71 সংবিধান ভারতের লেখা, এটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল। এই কথা যখন বলবে তখন 71 আর 24কে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, 71 উড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলেছেন এই ভারতের লেখা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি একটা ভিডিও দেখেছি, সত্যি সত্যি উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো তাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাই সংবিধান? কেউ বাধা দিয়েছিলেন? আচ্ছা, ছুঁড়ে ফেলে শেষ করেন। না ছুঁড়ে ফেলে দিয়েছে তো আরো অনেকেই ভিডিও আছে, আপনি দেখেন ভিডিওতে কিন্তু আছে। এই দেখেন মাঝখানে কথা বলবে, মাঝখানে কথা বলাটা আরেকটা সমস্যা। শুনতে রাজি না, বিতর্কের মধ্যে শুনতে হবে। উনি যা যা বলেছেন আমি শুনেই তো উত্তর দিচ্ছি। আমি মাঝখানে শব্দগুলো উনি বলতে পারতেন না। বলেছে দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি? স্বাধীনতা একটাই। তারপরে স্বাধীনতাকে যদি কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে আসে, সেটা তার বিরুদ্ধে লড়াই, সেটা তো স্বাধীনতা অর্জনের লড়াই না, স্বাধীনতা রক্ষা করার লড়াই। নতুন স্বাধীনতা কোত্থেকে আসছে? আচ্ছা, তারপরে কি বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট করে দেব। আনিস স্যারের সাথে একটা সাক্ষাৎকারে, তাও বিদেশি, উনি তো আবার বাংলাদেশের সাক্ষাৎকার খুব একটা দেন না। মাঝে মধ্যে নুরুল কবিরকে দেখা দেন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ওনার অবস্থা তো এরকম, ওনাকে আমরা মাঝে মাঝে দেখা পাই। উনি ক্ষমতায় থাকলে বাংলাদেশে থাকে, না থাকলে উনি বিদেশ থাকে। উনি একটা ক্ষমতায় থাকার সময় আমি না আপনি গত 30 বছর উনি কয় মাস বাংলাদেশে থেকেছেন, কয় মাস বিদেশে, এবং বছরে কয়বার বিদেশ ভ্রমণ করেছেন হিসাব নেন। উনি নিজে 13-14 বার বিদেশ ভ্রমণ করেছেন, অথচ উনি দায়িত্বে থাকা অবস্থায় ডাক্তাররা পরীক্ষা দিতে, এমআরসিপি পরীক্ষা দিতে নেপালে যেতে পারে নাই। ওনার সরকার বাধা দিয়েছেন। ডাক্তাররা উচ্চ শিক্ষা করবে সেটা দরকার নাই, নোবেল পুরস্কার পেলে কর দিতে হবে না, ওইটাতে দরকার। বিশ্ব বেহায়া নামে একটা ছবি এঁকেছিলেন কামরুল হাসান। নতুন করে ছবি আঁকলে কামরুল হাসান ওনার ছবি আঁকতেন। আসেন, উনি রিসেট বলেন নাই। কি রিসেট করবেন উনি? যে মুক্তিযুদ্ধের জন্য উনি টাকা তুলেছিলেন, সেই মুক্তিযুদ্ধকে উনি রিসেট করতে চেয়েছেন। পরে আবার ব্যাখ্যা দেয়, ওনার একটা প্রেস সচিব ছিল, চৌবাচ্চা সচিব, প্রেস সচিব, প্রেসার সচিব, ডাস্টবিন সচিব। সেই লোক বলেছিল, এটার ব্যাখ্যা দেয়। কিছুদিন পর পর ওনার আবল তাবল কথার ব্যাখ্যা দিত প্রেস সচিব। 32 নম্বর ভাঙচুর করে নাই,
আসেন, জয় বাংলা শব্দটাকে গালি বানায় নাই, এটা এই স্লোগানকে মুক্তিযুদ্ধের সময় ছিল না? আপনারা অপছন্দ হতে পারে, ছিল তো। এগুলো সব করেছে, আবার বলে কি জানেন, না আমরা তো মুক্তিযুদ্ধকে আমরা 24-এর বিরুদ্ধে বা 24-এর সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো তুলনা করি নাই, সবই আমরা মেনে নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে অন্যায়গুলি করেছে সেটার জন্য মাপ চেয়েছে। আবার পাকিস্তান মাপ চাইবে কেন, এইটা নিয়ে আরেক রাজনৈতিক দলের এক লোক এসে আমার সাথে তর্ক করেছিল। পাকিস্তান মাপ চাবে না, পৃথিবীতে কেউ মাপ চায় না। ওনাকে আমার 40টা উদাহরণ দিতে হয়েছিল যে কোথায় কোথায় মাপ চেয়েছে, কোথায় কোথায় চায় নাই। মুখে বললে তো হবে না ভাই, কাজের মধ্যে দিয়ে তো বোঝা যায় কে কি করে। অতএব সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন এবং এর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে লড়র ফডর করা যাবে না। লড়র ফডর শব্দটা আবার ইউনূস সাহেবের শব্দ, এটা চিটাগাংয়ের শব্দ। আসেন, এরপরে কি বলেছে, এটা আরেকটা উদ্ভট ঘ্যানা যুক্তি বলে এগুলাকে, মানে এগুলো হচ্ছে ঘ্যান ঘ্যান করা, এগুলোর মধ্যে কোনো যুক্তি নাই। এটা হচ্ছে কোন সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে, আর এই সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে। এই সংবিধানের অধীনে এই নির্বাচনটা যখন হওয়ার কথা ছিল তখন হয় নাই। একটা আইনের অধীনে একটা কাজ হচ্ছে, সেটা সময় মতো হয় নাই, দেরিতে হয়েছে। এর মানে এই না যে সংবিধানের অধীনে হয় নাই, দেরিতে হয়েছে। আর দেরিটা কে করেছেন? যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দর একটা কথা বলেছে, এটা তো একটা ধোঁয়াশা। সংবিধান, কোন সংবিধানের অধীনে নির্বাচন হলো, এই ধোঁয়াশা কে তৈরি করেছে? এই ধোঁয়াশা তৈরি করেছেন ইউনূস। বিএনপি শুরুতেই এসে বলেছিল যে সংবিধান অনুযায়ী নির্বাচন দেন। উনি শুরু করলেন কি, আগে সংস্কার, আগে বিচার, আগে এইটা, আগে সেইটা, আগে আমার কর মাফ, আগে আমার বিদেশে লোক পাঠানোর লাইসেন্স, আগে গ্রামীণ ফোনকে 5G বরাদ্দ নাকি ব্যান্ডউইথ বরাদ্দ, আগে এইটা, আগে সেইটা। সেগুলো সব করতে গেলেন, করে উনি নির্বাচন উনি পিছিয়েছেন, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। এটার জন্য দরকার হলে ইউনূস সাহেবকে এনে বিচার করুক। কিন্তু এটা বললে তো হবে না যে সংবিধান অনুযায়ী হয় নাই। সংবিধান মানে নাই ইউনূস সাহেব, যে সংবিধানের অধীনে উনি নিজে সরকার তৈরি করেছে, কিন্তু সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেয় নাই। এবং এই ধোঁয়াশা তো উনি তৈরি করেছেন, ইউনূস সাহেব তৈরি করেছেন। এবার আসেন, 19 দফা চলে আসলো। জিয়াউর রহমান সাহেবের গণভোটের মধ্যে 19 দফার পক্ষে বিপক্ষে ছিল না, ছিল জিয়াউর রহমান সাহেব যা করছেন তাতে আপনি ইয়াস আছেন নাকি নাই, এইটা ছিল। ওনার যে সরকারের যে গৃহীত পদক্ষেপ সমূহ ঠিক আছে নাকি নাই, একটা সিঙ্গেল কোশ্চেন। ওখানে 19 দফা ছিল না, 19 দফা পড়ারও দরকার ছিল না। 19 দফা নিয়ে তখন একটা প্রচারণা চলছিল। আর বারবার বলে কি, ওইটা কোন সংবিধানে হয়েছিল, ওইটা কোনো সংবিধানে হয় নাই, তখন দেশে মার্শাল ল, সংবিধান স্থগিত। সংবিধান তো স্থগিত করে নাই ইউনূস সাহেব, এই সরকার তো সংবিধান স্থগিত করে নাই। এই সরকার তো সংবিধানের রেফারেন্স নিয়ে তৈরি হয়েছে। যে সংবিধান স্থগিত না, সেইটার সাথে স্থগিত সংবিধানের সময় কোন আইনে গণভোট হয়েছে, এই তুলনাটা কি আসলে যৌক্তিক? ইতিহাস বলার সময় তো নিজের মন মতো করে বললে হবে না। এবং ওই যে গণভোটের প্রচারণা হয়েছিল, সেখানে যে পোস্টার হয়েছিল, সেই পোস্টারে যে ব্যালট বাক্সের ছবি ছিল, সেই ব্যালট বাক্সের মধ্যে জিয়াউর রহমান সাহেবের সামরিক পোশাক পরা ছবি দিয়ে পোস্টার বানানো হয়েছিল। তো এইটা দিয়ে কি এখন এইটার সঙ্গে তুলনা করা যাবে? ওইটা তো হচ্ছে সংবিধান স্থগিত, দেশে সামরিক শাসন চলছে, সামরিক শাসনের অধীনে একটি গণভোট হয়েছিল। ওই পরিস্থিতি আর এই পরিস্থিতিতে এক না। এবং যখন এই অন্তর্বর্তী সরকার চলে, তখন আরেকটা তর্ক আনা হয়েছিল। সেটা কি, এলএফওর অধীনে নির্বাচন হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যেটা স্বৈরাচারী সামরিক শাসক ইয়াহিয়ার দেওয়া একটা অর্ডার, এলএফও। সেইটা দিয়ে তারা বলার চেষ্টা করছিলেন যে ওই এলএফওর মতোই নাকি এখন দেশ চলছে। মোটেও না। এই সংবিধান তো 72 সালে তৈরি হওয়া, মুক্তিযুদ্ধের আলোকে তৈরি হওয়া সংবিধান। আপনি মুখে এসে বলবেন এই সংবিধান ইন্ডিয়া লিখে দিয়েছে, আবার বলবেন কি, আবার বলবেন না আমরা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলি নাই। নিজের দেশের সংবিধানকে আরেক লোক লিখে দিয়েছে বলে যারা, তাদের তো এইটার জন্যই বিচারের মুখোমুখি হওয়া দরকার। যে সংবিধান এই রাষ্ট্রটাকে রাষ্ট্র হিসেবে আইনের মধ্যে নিয়ে এসেছে, যে সংবিধানে রাষ্ট্র এতদিন ধরে পরিচালিত হয়েছে, ওটাকে বলছেন ওইটা লিখে দিয়েছে। এইবার আসেন কেয়ারটেকার যুক্তিটা দিই। একটা লোককে আপনি বাড়ি পাহারা দিতে এনেছেন, চোর ছাচোর ঢুকবে না, যখন আপনি আবার আসবেন তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে যারা উত্তরাধিকারী আছেন তারা সেটাকে ভাগাভাগি করে নেবেন। সেখানে মনে করেন একজন আছে অত্যন্ত
দুষ্টু প্রকৃতির উত্তরাধিকারের যারা, তারা বলেছেন না তুমি জেলখানায় থাকো বা তুমি বাইরে থাকো, তোমার এখন তুমি পাবে না কিছু। ওইটা হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু বাকিরা তো ওই বাড়িটাতে ফিরবেন, মানে যে বাড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশ সংসদ, নির্বাচন, গণতন্ত্র, তাই না? জি। আচ্ছা, কেয়ারটেকার সাহেব নিজের ইচ্ছা মতো ড্রয়িং রুম বানিয়েছেন। প্রথমেই তো এই কেয়ারটেকারের চাকরি যাওয়া উচিত, সেটা বলবে না, বলে কি না এটা মেনে নিতে হবে। ও নিজের ইচ্ছা মতো একটা ড্রয়িং রুম বানিয়েছে, একটা বারান্দা বানিয়েছে, বাড়ির সামনে বাড়ির যে নাম ওইটা বদল করার চেষ্টা করেছে। বাড়ির নাম ছিল মনে করেন গণতন্ত্র ভিলা, সেটার নাম জনগণতন্ত্র ভিলা দেওয়ার চেষ্টা করেছে। বাড়ির নাম ছিল প্রজাতন্ত্র, বলেছে না এটা জনপ্রজাতন্ত্র, প্রজা শব্দ ভালো না, জনগণতন্ত্র। হ্যাঁ, তারপরে বলেছে না না বহুত্ববাদ। তারপর আবার যখন ডলা খেয়েছে বহুত্ববাদে, তখন আবার বহুত্ববাদ ভুলে গিয়েছে, তখন আবার বলছে বহুত্ববাদ না, এটা হচ্ছে ইনক্লুসিভিটি। হ্যাঁ, এইসব বলেছে, নানান ধরনের জার্গন আমদানি করেছে, এইসব করার চেষ্টা করেছে। ওকে এসে বলেছে কিরে তুই বাড়ির নেম প্লেট বদল করেছিস কেন? বলে এটা জনগণের অভিপ্রায়, বাসার সামনে দিয়ে কিছু লোক যাচ্ছিল বলেছে, সেজন্য আমি এটা করেছি। এগুলো বললে হবে? এটা কি যৌক্তিক? এবার শোনেন, তার মধ্যে ও তো কেয়ারটেকার এসেছে, এসে নিজে আইন কানুন বুঝে না, সেই জন্য সে কি করেছে, গুলশান নিবাসী জনৈক ডানলু ভাইকে ডেকে এনেছে, বা ডানলু ভাইয়ের ওই বাড়ি থেকে কয়েকজনকে ডেকে এনেছে। ডানলু ভাইয়ের বাড়িতে মনে করেন যে লজিং থেকে পড়ায়, এরকম একজনকে এনে বলেছে তুমি আইসা আমাদের বাড়ির নিয়মকানুনগুলো ঠিক করে দিয়ে দাও। তো ডানলু ভাইয়ের বাড়ি মনে করেন আমেরিকাতে, আর ডানলু ভাইয়ের বাড়িতে লজিং থেকে পড়ায় হচ্ছে আলী রিয়াজকে ডেকে এনে বলেছে এটা ঠিক করে দাও। আর ঠিক করতে গিয়ে আলী রিয়াজ নিজের ইচ্ছা মতো আইন কানুন বানিয়েছে, এবং সেটা বানাতে গিয়ে একটার সাথে আরেকটার সাথে আরেকটা জোড়া দিয়ে ঠেকা দিয়ে এমন এক অদ্ভুত প্যাচ লাগিয়ে দিয়েছে, যেই প্যাচ ছুটাতে গেলে আমাদেরকে সংবিধানে ফিরতে হবে। বিএনপি সংবিধানে ফিরেছে। এখন এই যে সে আরেক দেশের থেকে ডানলু ভাইকে ডেকে এনেছে, ডানলু ভাইয়ের লজিং মাস্টারকে ডেকে এনেছে, এই ডানলু ভাইয়ের লজিং মাস্টার আসার পরে যখন এগুলো করেছে, সে আবার বলেছে এটা আধিপত্যবাদ না। পাশের বাড়ির থেকে মনে করেন মোদক ভাইয়ের লজিং মাস্টার আসলে সেটা আধিপত্যবাদ, কিন্তু ডাল্লু ভাইয়ের লজিং মাস্টার আসলে সেটা আধিপত্যবাদ না। পাশের বাড়ির থেকে যদি মনে করেন যে কেউ চিকিৎসা করতে আসে, তাইলে সে ভালো না, চায়নার থেকে আসলে পরে সে ভালো। আবার এখন আপনি দেখেন তো এদের কার্যক্রম কি পরিমাণ স্ববিরোধী। যারা কিনা এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এইরকম স্লোগান দিয়েছে, এখন আধিপত্যবাদের দেশে নিজের বাপ মাকে চিকিৎসা করতে পাঠায়। অথচ তখন জুলাই যোদ্ধাদের চিকিৎসা করার জন্য চীন থেকে ডাক্তার এনেছে। কেন? চীন থেকে আনতে হবে, ওখান থেকে আনা যাবে না। জি, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমি আসবো। বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, আমি সেই বিষয়গুলোর উত্তর জানতে চাইবো মোহাম্মদ কামরুল হাসান মিলনের কাছ থেকে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন, জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ ৬, বাংলাদেশ জামায়াত ইসলামী। আমি মিলন ভাইয়ের কাছে আসতে চাই। আমরা তুষার ভাইয়ের বেশ কিছু বক্তব্য শুনছিলাম সংবিধান গণভোট বিষয় নিয়ে। সমাধানটা আসলে কি? আমরা জানি যে ১১ দলীয় ঐক্যজোট যারা আছেন তারা বা আরেকটি অভ্যুত্থানের কথা বলছেন, আভাস দিচ্ছেন, অনেকটা হুমকিও দিয়েছেন, রাজপথে এটির ফয়সলা হতে পারে। আপনারা আসলে কি চিন্তা করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে কয়েকটা বিষয় আসলে আমার উত্তর না দিলেই নয়। যেমন ইউনূস সাহেবকে নিয়ে ওনারা খুব এখন কনসার্ন। তো ইউনূস সাহেবকে আনলো কারা? এটা কি এনসিপি জামাত আনছে? ইউনূস সাহেবকে নিয়ে আসছে বিএনপি, ইউনূস সাহেবকে নিয়ে আসছে জামাত, ইউনূস সাহেবকে নিয়ে আসছে এনসিপি সহ মিলে সবাই, সমস্ত দলের ঐক্যমতের ভিত্তিতেও ইউনূস সাহেব আসছেন। এখন ইউনূস সাহেবকে ওনারা একেবারে বলছেন যে ইউনূস সাহেব এই করছে সেই করছে। তো আগে যখন তাকে প্রধান উপদেষ্টা করা হলো তখন ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন না কেন? সেইখানে ওনারা কেন অনুমোদন দিলেন? এবং ক্যান্টনমেন্টে বসে জামাতের আমির সাহেব তো সবার শেষে গিয়েছেন, আগেই তো ওই মির্জা ফখরুল সাহেব ক্যান্টনমেন্টে ছিলেন, তাহলে কেন ওনারা এটা করলেন না? এখন ইউনূস সাহেব এই করছে সেই করছে। এর মানে হচ্ছে ইউনূস সাহেবকে দিয়ে ওনার যা করার ওনারা করিয়ে এটা ওই যে কী বলে টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করেছেন। আমি মনে করব ওনাকে এখন আর দরকার নাই, ওনাকে দিয়ে যা করার করে নিয়েছেন। ২ নম্বর হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলা।
মানে আপনি কি বলতে চাচ্ছেন যে না, 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 বিএনপি ইউনূস হ্যাঁ, অবশ্যই ইউনূস সাহেবকে ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন, আমি তো তাই বলবো। ইউনূস সাহেবকে ব্যবহার করেছেন ওনারা। কিভাবে এটি আপনার কাছে মনে হয়? ইভেন আমরা মেনে নিয়েছি, ইভেন আমাদের যারা ইসলামপন্থী দলগুলো ইউনূস সাহেব মানে সুদখোর এই সেই নিয়ে অনেক মতবিরোধ ছিল, মতানৈক্য ছিল, বরং জাতির বৃহত্তর স্বার্থে এটা আমি মনে করি এই 11 দলীয় যে ঐক্য তারা মেনে নিয়েছে। কিন্তু বিএনপি তাকে কিভাবে ব্যবহার করেছে? ঠিক আসছি আমি। তো সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে তুষার ভাই খুব বললেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা আমরা বলি নাই, একবারও বলিনি। এবং সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন সর্বপ্রথম আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং এখনও সেটা আছে। আপনি ইউটিউব সার্চ দেন, আছে। আন্দালিব রহমান সাহেব খুব সংবিধানের কথা বললেন সংসদে, আবেগে উনি বলে ফেলছেন ছুঁড়ে ফেলতে হবে। তো আবেগ যখন আসে তখন ছুঁড়ে ফেলার কথা আসে, আর যখন বিবেক কাজ করে তখন সংবিধান। তো আমরা আবেগ এবং বিবেকের মাঝখানে থাকি। আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথাও বলি না, আর সংবিধান মানে বাদ দেওয়ার কথাও বলি না। সংবিধান মাঝামাঝি আমরা চাই যে সংবিধান সংস্কার দরকার। একটা সংবিধান মানুষের জন্যই, জনগণের জন্যই, জনগণ প্রয়োজনে সেটা সংস্কার করবে, এটাই স্বাভাবিক, জনগণের অভিপ্রায়। এরপরে 71 নিয়ে ওনারা যখন যুক্তিতে পারেন না তখন 71 নিয়ে বারবার শুধু 71-এর মাপ চাওয়া নিয়ে কথা নিয়ে আমাদের প্রচুর কথা হয়েছে। আমিরে জামাত বারবার বলেছেন, গোলাম আজম সাহেব বলেছেন, এই মাপ চাওয়া নিয়ে যে কথা যখন দেখা যায় দেশটা একটা স্থিতিশীল পজিশনে যায়, তখন এই কোনো না কোনো বিতর্ক তুলে দিয়ে একটা ডিভিশন তৈরি করে দেয়। জনগণকে ডিভিশন করে এই দেশ আগাতে পারে না। এখন যখন প্রয়োজন ছিল একটা এই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যের, আমি মনে করি বিএনপির উচিত ছিল যে বৃহত্তর এই ঐক্যের ডাক দেয়া। এবং আজকে তেল সংকট, এই সংকট, সমস্ত হামের সংকট, এই সব কিছু মিলিয়ে এখন আমি মনে করি এই বৃহত্তর দল হিসেবে এখানে মেজরিটি মানে সংখ্যক পার্লামেন্ট সদস্য নিয়ে ওনারা সরকার গঠন করেছেন, ওনাদের উচিত ছিল জনগণকে আস্থায় নেয়া এবং ঐক্যের ডাক দেয়া। কিন্তু সেইখানে সেটা না করে এখন আবার সেই পুরনো বিতর্ক তুলে আমি মনে করি এই দেশকে সামনে আগানো যাবে না। এটা এই যে ভূতের নাকি পেছনে পা থাকে, সামনে আগাইতে পারে না, যেরকম এই আমাদের বাংলাদেশেও আমি মনে করি যে বারবার পেছনের দিকে যাওয়ার একটা প্রবণতা, এই পেছনের দিকে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আর ওই যে অভ্যুত্থানের যে বিষয়টা আসছে, সংবিধান আমরা করছি, অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছে? আমি যদি প্রশ্ন করি, অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় নাই, একটা প্রয়োজনেই হয়েছে, এবং বারবারই কিন্তু হয়েছে। এটা সংবিধান এখানে লঙ্ঘন হয়েছে। সংবিধান তুষার ভাই বলছেন যে এই সংবিধান অনুযায়ী হয় নাই, ঠিক আছে, একটু দেরিতে হয়েছে, তো এটাই তো সংবিধান লঙ্ঘন হয়েছে। দেরিতে হওয়া মানে কি? 3 মাসের মধ্যে হওয়ার কথা, তত্ত্বাবধায়ক সরকার থাকার কথা না, 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, 90 দিনের মধ্যে, কিন্তু এই 90 দিনের মধ্যে তো হয় নাই। তাহলে এটা আমি কি বলবো? এটা কি সংবিধান লঙ্ঘন হয় নাই? ও একটু হইলে ওটা হয় না। হ্যাঁ, তো এইটা আসলে আমি মনে করি কোন যুক্তিতে এটা উনি বললেন। আচ্ছা, 19 দফার বিষয়টা, এটা একটা পদক্ষেপ। তাহলে জিয়াউর রহমান কি পদক্ষেপ নিয়েছেন সেটার পক্ষেই তো হা না হয়েছে। তো পদক্ষেপটা উনি কি নিয়েছেন? তো জনগণ কি দেখে মানে হায়ের পক্ষে ভোট দিল? আমরাও দেখেছি, আমরা ছোট ছিলাম, দেখেছি যে কি হা না ভোটটা হয়েছে। তখন কত % ভোট দিয়েছে মানুষ সেটাও আমরা দেখেছি, এরশাদের হা না আমরা দেখেছি। অতএব এইগুলোকে সামনে এনে শুধুমাত্র তর্কের জন্ম দেয়া, বিতর্কের জন্ম দিয়ে একটা দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা আমি মনে করি। এখন এত রক্ত, এত শাহাদাত, এত কিছুর মধ্যে আমি মনে করি এখন বোধোদয় হওয়া উচিত। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার যে এই দেশ আমাদের সবার। এখন কেউ যদি, আমি চিন্তা করি, আমি তুষার ভাইকে বলি যে ঠিক আছে আপনি লন্ডন চলে যান, হ্যাঁ, বা আপনি অমুক জায়গায় চলে যান, এটা বলার অধিকার আমার নাই। আবার উনিও আমাকে বলতে পারেন না যে অমুক দেশে চলে যান। তো এই যে চলে যাওয়া, এই যে আমি বলছিলাম ওই দিন এক ঘরোয়া আড্ডায় যে এই দেশে তো কেউ আসলে দেশের পক্ষে না। আমি আপনাকে বলছি যে আপনি ইন্ডিয়ার দালাল, আপনি আমাকে বলছেন পাকিস্তানের দালাল, তো বাংলাদেশের দালাল কে? আমরা বাংলাদেশের পক্ষে হওয়া উচিত। আমি মনে করি আমাদের উচিত হচ্ছে যে এই একজন আরেকজনকে ব্লেম না দিয়ে এই দেশের পক্ষে কথা বলা। আচ্ছা, এরপরে হচ্ছে ওই কথায় যেতে হয় আমার, যে কেয়ারটেকার যদি কোনো কাজ করে
এই কেয়ারটেকারের কাজকে যদি মালিক অনুমোদন দেয় যে না কাজটা ঠিকই হয়েছে, প্ল্যান অনুযায়ী তুমি যেটা করেছো আবার মনপ্রত হয়েছে, আমরা তো তাই দেখি, আমরা অফিসে যখন একটা কাজ আমরা দেই কাউকে, তো সে একটা ডিজাইন করে নিয়ে আসার পরে দেখি যে হ্যাঁ 5টা কাজ দিলাম, 5টার মধ্যে 3টা আমার মনপ্রত হয়েছে, আমি ওকে ওকে ওকে, এটা তো সব অফিস সবাই করে। তো এইটা তো সমস্যাটা আমি মনে করি। তো জনগণ তো মনে করেছে 71% যে হ্যাঁ এটাই রাইট, সেটা আমরা মানতে পারছি না কেন? তাহলে কি আমি বারবার বলি এটা, যে আমরা কি জনগণকে মালিকানা দিতে চাই না? আমরাই মালিক। এই প্রভুত্ব, এই অহমিকাই কিন্তু বারবার এই অভ্যুত্থানের দিকে নিয়ে যায় দেশকে। আমরা বক্তব্য শুনছিলাম কামরুল হাসান মিলনের সংসদ সদস্য, তিনি বলছিলেন যে এই বিষয়গুলি বারবার অভ্যুত্থানের দিকে মানুষকে নিয়ে যায়। আমরা কি এই বিষয়ে থাকবো নাকি আসলে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করা উচিত? তারপর আপনি অন্য বিষয়ে যেতে পারেন। কেয়ারটেকার বিষয়টা খুব ভালো লাগছে মনে হয়। প্রথম বিষয় হচ্ছে ইউনূস সাহেবকে স্বয়ং যার টেবিলে বসেই অন্তর্বর্তী সরকার ঠিক করা হয়েছিল আমাদের সেনাবাহিনী প্রধান, তিনি নিজে আপত্তি দিয়েছিলেন এবং সেই আপত্তির কথা আবার আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার সাক্ষাৎকারের মধ্যে বলেছেন এবং অন্য নাম প্রস্তাব করতে বলার পরে তারা করতে রাজি হন নাই। এখন সেই দায় বিএনপির হাতে ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সজীব ভুঁইয়া কিন্তু কোথাও বলেন না যে বিএনপির সমর্থনে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, বরং তারা বলেছেন যে তারাই তাকে নিয়োগ দিয়েছেন। এমনকি ওই প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন ছাত্ররাই আমার নিয়োগকর্তা। হ্যাঁ, উনি তো একটু চিটাগাঙ্গের ল্যাঙ্গুয়েজে কথা বলেন না, ওনার কথা পরিষ্কার বোঝা যায় যে উনি চট্টগ্রামের মানুষ। হ্যাঁ, উচ্চারণ ঠিক করা অনেক কঠিন জীবনে, এটা পড়া খুব কঠিন, যায় না। তো উনি তো বলেন লর্ডার ফর্ডার বলেন, উনি চিটাগাঙ্গের ভাষা অত্যন্ত সাবলীল বক্তৃতা দেন, রোহিঙ্গাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেন, আমরা তো দেখেছি। তো এই ভদ্রলোককে বুকে পাথর বেঁধে সেনা প্রধান মেনে নিয়েছিলেন, এই কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে নাই। এই ভদ্রলোক নিজের মুখে বলে নাই আমার নিয়োগকর্তা ছাত্ররা। এই ভদ্রলোক নিজের মুখে বলে নাই যে মেটিকুলাস ডিজাইন। এবং এই যে আবারও বলা হয়েছে যে সংবিধানে মেনে তো নির্বাচন হয়নি। আরে সংবিধান মেনে নির্বাচন হয়নি, এটা তো ইউনূস সাহেবের কারণে। ইউনূস সাহেবকে তো বলাই হয়েছিল যে আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দেন, উনি দেন না। আমি আরেকটাও বলছি, অভ্যুত্থান এবার আসেন না, গণ অভ্যুত্থান কেন হয়েছিল? সংবিধানে যাতে দেশটা ফিরে যায় সেই জন্য। সংবিধানে তো স্বৈরাচার নাই। সংবিধান অনুযায়ী নিরপেক্ষ এবং সঠিকভাবে ভোট হওয়ার কথা ছিল। সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, সেটি আইন আদালতের মাধ্যমে নানানভাবে ম্যানিপুলেশনের মাধ্যমে ধরে নেন, সেটাকে সরিয়ে ফেলা হয়েছিল। এবং সরিয়ে ফেলার পরে যদিও খায়রুল হকের ওই অবজারভেশনের মধ্যে ছিল যে আরো 2টি নির্বাচন জনস্বার্থে হ্যাঁ করা যেতে পারে না, উনি পরামর্শ দিয়েছিলেন করা উচিত বলে, তো সেটা তো হয় নাই। তো এই গণ অভ্যুত্থান তো হয়েছিল সংবিধানের রাস্তায় যাতে একটা লাইনচ্যুত রেলগাড়ি যাতে সংবিধানের রাস্তা ফেরত যায়, সেই কারণে। গণ অভ্যুত্থানের সাথে স্বাধীনতা যুদ্ধকে তুলনা করে কেন মানুষ? আবার বলে যে না, কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছিল? 90 সালের গণ অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছিল? 69 গণ অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছিল? সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয় না, সংবিধান মানার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। যে সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে না, সাংবিধানিকভাবে দেশকে পরিচালিত করতে হবে। অতএব গণ অভ্যুত্থান তো হয়েছেই সংবিধানে ফেরত নেওয়ার জন্য। গণ অভ্যুত্থানের দোহাই দিয়ে তো আপনি এটা বলতে পারেন না আমি এই সংবিধান অনুযায়ী চলবো না। না না, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আসেন, ওই আমাকে একটা বাক্য দেখাবেন, একটা বক্তৃতা দেখাবেন যেখানে এই জুলাই আন্দোলনের সময় সংবিধান কাটাছিড়া করব এই কথা কোথাও ছিল? মেরামতের কথা ছিল, আমরা রাষ্ট্র মেরামত করব। মেরামত আর অপারেশনাল ম্যানুয়াল বদল করে দেওয়া দুইটা এক জিনিস। আপনি কিনলেন ট্রাক, কিনে ওখানে লেখা আছে এই ট্রাকের স্টিয়ারিং ডাইনে ঘুরে বামে ঘুরে, এটা হচ্ছে অপারেশনাল ম্যানুয়াল, ড্রাইভিং ম্যানুয়াল। তারপর আপনি বললেন আমি ট্রাক কিনেছি কিন্তু এটা আমি জাহাজের মতো চালাবো, এমন একটা জাহাজের আইন বানাবো, কারণ এটা জনগণের অভিপ্রায়। এই ট্রাক জাহাজ হোক এটা চাই, এই বাস জাহাজ হোক এটা চাই। তাহলে অবস্থা ওইরকম হবে, ফেরির মধ্যে উঠতে গিয়ে পানির মধ্যে চলে যাবে, কারণ জাহাজ ভাবছে তো এটাকে। অযোগ্য লোকের হাতে এই রাষ্ট্র পড়ে এই গত 18 মাসে সংবিধানকে কাটাছিড়া করে যে যেটা বুঝে না সে সেটা করতে গিয়েছে। এই ভদ্রলোক যদি দেশটাকে ঠিক মতো চালাতে চাইতো তাহলে উপদেষ্টারাই এসে অভিযোগ করতো না যে উপদেষ্টার মধ্যে ডিপ স্টেট আছে যারা কিনা বেশি দিন ক্ষমতায় থাকতে চায়, যারা কিনা অসাধু প্রস্তাব দেয়। উপদেষ্টারাই বের হয়ে এসে বলতো না যে কিচেন ক্যাবিনেট আছে। আসিফ নজরুল বলতেন না যে আইন করার আগে আমাকে জিজ্ঞেস করে নাই, বলছেন না ওনারা? তাহলে কেউ একজন মিথ্যা বলছেন, হয় ডক্টর মোহাম্মদ ইউনূস মিথ্যা কথা বলেন অথবা আসিফ নজরুল মিথ্যা কথা বলেন। দুজন তো একই সাথে একই কথা বলেন নাই।
যুক্তি ভাই, যুক্তি যেখানে যাবে ওইখানেই যাবে। এটা নিয়ে আসলে চলতেই থাকবে, এটা নিয়ে চলতেই থাকবে না। এটা নিয়ে চলবে না কেন জানেন? কিছু লোক অন্ধের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের মুরিদ, বুঝতে পেরেছেন? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করেন ওটা ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোথাও গিয়ে একটা গালিও দেন ওইটা বাণী। আচ্ছা, স্বাস্থ্য উপদেষ্টার বিষয় নিয়ে একটু স্বাস্থ্য উপদেষ্টা কাণ্ডটা দেখেন, হামের বিষয় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নিজে নাকি কোথায় বলেছেন যে উনি তো এইচপিএনএসপি স্বাক্ষর করেন নাই, কারণ এটা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে। আমি জানি না উনি এটা বলেছেন কিনা, যদি বলে থাকেন তাহলে তো উনি স্বীকার করে ফেলেছেন যে কে এই গন্ডগোলটা ঘটিয়েছে। স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য মন্ত্রণালয় এইচপিএনএসপিতে স্বাক্ষর করে না, এইচপিএনএসপি কে গ্রহণ করে নাই, অর্থাৎ পঞ্চম সেক্টর প্ল্যান যেটাতে সমন্বিতভাবে অতি জরুরি কিছু স্বাস্থ্য কর্ম প্রক্রিয়াকে বাংলাদেশ সরকার করে আসছিল 1998 সালের পর থেকে, সেটাকে তারা বন্ধ করে দিয়েছেন। এবং বন্ধ করে দিয়ে তারা টিকাকে ক্ষতিগ্রস্ত করেছেন। শিশুরা টিকা পায় নাই, টিকা সংগ্রহ হয় নাই, এখনো 9 মাসেরও বেশি অনেক স্বাস্থ্যকর্মী বেতন পান নাই, তারা কাজ করতে পারেন নাই, এবং সেই কারণে আজকে আমাদের শিশুরা মারা যাচ্ছে। এবং এটার কোনো দায় দায়িত্ব স্বাস্থ্য উপদেষ্টাও নিচ্ছেন না, প্রধান উপদেষ্টাও নিচ্ছেন না, কেউ নিচ্ছেন না। এখানে যে শিশুরা মারা যাচ্ছে, উনি একবেলা হাসপাতালে যেতেন, একটু দেখে আসতেন যে ওনার স্বাস্থ্য উপদেষ্টা কি করেছেন, স্বাস্থ্যের কি 12টা বাজিয়েছেন, যেতেন একটাবার গিয়ে উনি একটু সমবেদনা প্রকাশ করতেন। বা যারা এই যে শিশুরা মারা যাচ্ছে এরা নিষ্পাপ নিরীহ, এরা জানেও না ওরা কেন মারা যাচ্ছে, ওদের কোনো দোষ নাই, ওদের বাপ মায়ের কোনো দোষ নাই, টিকা নাই তাই দিতে পারে নাই। আর টিকা কেন নাই বলে কিনি নাই, কেন কিনেন নাই? প্রধান উপদেষ্টা চায় নাই, ওনার স্বাস্থ্য উপদেষ্টা চায় নাই, ওনার স্বাস্থ্যের লোকজন চায় নাই, কিন্তু ওনারা 3টা চোর নিয়োগ দিয়েছিল সেখানে, তাদের থাকা অবস্থায় তাদের চুরি ধরা পড়েছিল, তারা ঘুষের বিনিময়ে পোস্টিং ট্রান্সফার এগুলা করছিলেন। এবং শুধু তাই না, তারা দলীয়করণ করছিলেন। ডাক্তাররা কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত ইসলাম, এটা বিবেচনা করে পোস্টিং দেওয়া হচ্ছিল। আওয়ামী লীগ যা করেছিল ওনারা তাই করছিলেন। আওয়ামী লীগ দেখতো কে সচিব, ওনারা দেখেছেন কে এনডিএফ, কে ড্যাব। আওয়ামী লীগ যা করেছিল এক্স্যাক্টলি সেই কাজটা করেছেন, কিন্তু বলেছেন কি আমরা সংস্কার করছি। বুঝছেন? সব মাছই গু খায়, দোষ হয় বোয়াল মাছের। তুষার ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি কামরুল হাসান মিলনের কাছে আসতে চাই। মিলন ভাই, আজকে আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজকে ভারত সফর করছেন, নতুন করে আবার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টার একটি তাগিদ আমরা দেখছি। আমরা গতকালকে একটি বক্তব্য দেখেছি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না, হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। হাসিনা আর আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিচ্ছু নাই। সো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। আপনি এই উদ্যোগকে কিভাবে দেখছেন? দুই দেশের মধ্যে যে একটি টানাপোড়েন ছিল, সেই জায়গা থেকে আসলে উত্তরণের জায়গা কি বের হবে? জি, সেদিকে আসছি আমি। এর আগে আমি বলবো যে আসলে মুক্তিযুদ্ধের চেতনা কথা বলা হয়, যে এই বারবার একই কথায় ফিরে যাওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় আসলে আমাদের সংবিধানে তো থাকার কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা, এটা কিন্তু নাই। এগুলোর কথা তুষার ভাইরা কিন্তু বলেন না। যাই হোক, তারপরে হচ্ছে আমরা বারবার শুধু একই কথা শুনছি যে ইউনূসের বিরুদ্ধে এখন অনেক কথা। তো ইউনূসের সাথে লন্ডনে বৈঠক কারা করলো, কে করছে? তো আসলে জামাত ইসলামী, এনসিপি করে নাই। তো এটাও কিন্তু আমাদের তো আসলে প্রশ্ন তোলা উচিত। তারপর হচ্ছে দলীয়করণের কথা বলা হচ্ছে, যে ইউনূসের সময় দলীয়করণ বা দেখে দেখে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন কি করছে আসলে আপনি দেখেন, সচিবালয় থেকে শুরু করে ডিসি, এসপি, সব জায়গায় পদায়ন, সব কিছু দেখা হচ্ছে। দলীয়করণীতে ছাত্রদলের কে কোনটা, কে কোথায় ছিল, এইভাবে তো সব কিছু এখনও অব্যাহত আছে। তাহলে দলীয়করণ যেটা মানে আমি মনে করি যে যার বিরুদ্ধেই আসলে ইনসাফের কারণে, বেইনসাফির কারণেই তো আসলে এই জুলাই অভ্যুত্থান হয়েছে। তো সেটা কিন্তু আবার ফিরে আসছে। এই ফিরে আসার মানেই হচ্ছে আবার জনগণের মধ্যে খুব তৈরি হচ্ছে, যে শঙ্কা তৈরি হচ্ছে যে আমরা রক্ত দিলাম কেন বারবার, ৭১-এ রক্ত দেওয়া হলো, তারপরে আবার এইগুলো যে হচ্ছে, এটার মূল কারণ কিন্তু আসলে এই জনগণ ইনসাফ পাচ্ছে না। যে ইনসাফের কারণে, ইনসাফের জন্যই এই যুদ্ধ সংগ্রাম, রক্ত, জেল, জুলুম। তো ওই কথা মনে হইলেই তো আসলে অতীতের কথাই, যে আপনি যদি এখন বলেন যে মত প্রকাশের স্বাধীনতা, তেল নিয়ে কথা, এই বিবি
কি সাউদা, গতকালের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এটা কে করলো? এখন তো আর ফেসিবাদী সরকার নাই। এত রক্তের পরে, এত কিছুর পরে এই বিবি সাউদাকে ধরা হলো কি কারণে? কি করেছে সে? আপনি দেখেন এটা কি কারণে হয়েছে, কার নির্দেশে হয়েছে? আমি তো মনে করি যে এটাও এই সেই দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র কিনা, এটা বিএনপিকে ভেবে দেখতে হবে। আমি মনে করি যে এই যে সাউদাকে গ্রেপ্তার, এটা একটা ষড়যন্ত্রের অংশ, এবং এটা তো নিঃসন্দেহে আমাদেরকে সেই কথাই মনে করায় দেয় যে আমরা ফেসবুকে একটা লেখা লিখলে আমরা বাড়িতে থাকতে পারতাম না। তাহলে এটা আবার এই সময়ে এত রক্তপাতের পরে আবার বিবি সাউদাকে গ্রেপ্তার করতে হলো। তাহলে আমি বলবো যে তুষার ভাইরা যে কথাগুলো বলতেছেন, এই কথা তো বলেন না ওনারা। একজন নারী, উনি তো একজন নারী অধিকারের কথা অনেকেই বলেন। একজন নারীকে এইভাবে গ্রেফতার করতে পারে, এবং তার বাক প্রতিবন্ধী একটা শিশু 3 বছরের, তাকে রেখে। তো এটা তো একবারও আমরা শুনি না যে নারীবাদী যারা আছে তারা তো একবারও কথা বলেন না, উনি একটু নেকআপ পরেন, একটু পর্দা করে চলেন, এই জন্য ওনার কোনো অধিকার নাই। নারী অধিকার মানে ওই নেকআপধারীদের নারী অধিকার থাকতে নাই। আমি মনে করি যে এই বিষয়টাও তুষার ভাই না, আপনাকে বলি নাই, আমি নারীবাদী অনেক সংগঠন আছে, আমি তাদেরকেই আমি মিন করব যে ওনারা তো এটা ভয়েস রাইজ করা উচিত, দাঁড়ানো উচিত। এখানে তো ডিফারেন্ট করা উচিত না। আর আরেকটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে আমি মনে করি যে এটা নিয়ে কথা তোলা এখন কেন হচ্ছে, এই কথাগুলো তো আগে ওনারা বলতে পারতেন, বলেন নাই তো। ওনারা তো এই লন্ডন বৈঠক করেছেন, অনেক খাতির তাদের সাথে, আমি একেবারে অনেক খাতির ছিল। চলে এসেছি, আমাকে শেষ করতে হবে। ভারত সফরের বিষয়টি আমি জানতে চাই, খুব সংক্ষেপে যদি এক লাইনে বলেন যে ভারত এখান থেকে সম্পর্ক কিভাবে সম্ভব আসলে? আমরা মনে করি যে কোনো দেশের সাথেই তো আসলে সম্পর্কের আমাদের অবনতি হওয়ার কথা না। আমাদের সম্পর্ক সেখানেই মানে অবনতি হবে যদি আমাদের রাষ্ট্র, আমাদের জাতিসত্তা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর যে রাষ্ট্র হস্তক্ষেপ করবে তাদের ব্যাপারেই আমাদের কথা আছে। ভারত যদি আমাদের স্বাধীনতা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের ভাব আদর্শ এগুলোতে হস্তক্ষেপ না করে, তাহলে তো তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক থাকবে। আমরা মনে করি ভারতের জনগণের সাথে আমাদের কোনো মানে আস্থার সংকট নাই। সেখানে আমি মনে করি রাষ্ট্রশক্তি বারবার আমাদের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। হ্যাঁ, এটা ঠিক, দেশ দখলের ডাইরেক্ট দেশ দখল ওনারা করবে না, কিন্তু ওনারা সাংস্কৃতিকভাবে, বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে সকল দিক থেকে ডিকটেট করার চেষ্টা করছে। এইটা জনগণ ভালোভাবে নেয় না। এটাই হলো মূল, আসলে আমি মনে করি সম্পর্কের ক্ষেত্রে অবনতি উন্নতির মাপকাঠি। আমরা মনে করি যে ভারত যদি মূল লাইনে ফিরে আসে যে না, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়ার জন্য তাদের যে অধিকার সেইটুকু তারা দিবে, না হলে কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই এইরকম দাদাগিরি মেনে নেবে না। এটা বলছেন যে আধিপত্যবাদের কথা বলা হচ্ছে, আপনার বক্তব্য আমরা শুনছিলাম। তো সবাই শেষ করবো, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কিছু বলতে চাচ্ছিলেন ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে? মূল বিষয় হচ্ছে যে জনগণ তো এই দেশের মালিক, তো এই মালিকদের প্রতিনিধির সাথে কেয়ারটেকার বসেছিলেন, কিন্তু অর্ধেক জনগণের প্রতিনিধিদের সাথে, কারণ তারা শুরুতেই অনেকগুলি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বসে নাই। আর তারপরে কি করেছে, লন্ডন বৈঠক হয়েছে, এটা নিয়ে খুব আপত্তি রয়েছে। লন্ডন ইউনূস সাহেব গেলেন কেন? বিএনপি কি ওনাকে ডেকে নিয়ে গিয়েছিল ওইখানে আয় করে? উনি গিয়েছিলেন কারণ উনি বুঝতে পেরেছিলেন যে উনি জনগণের অভিপ্রায় নামে যে সব বিষয় চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, জনগণ ওনার সাথে নাই। উনি বিএনপির সমর্থন আদায় করতে এখানে গিয়েছিলেন। লন্ডনে ওনাকে যেতে কে বলেছিল? আর উনি তো লন্ডনে গিয়েছিলেন আরেক কাজে, গিয়ে ওইখানে সাইট কেটে তারেক রহমানের সাথে দেখা করেছেন, অথবা উনি ওইখানেও একটা ধাপ্পা দিয়েছেন, সাইট কেটে আসলে যান নাই। উনি গিয়েছিলেন আসলে এটাই করতে, সাইট কেটে আরেকটা কাজ করেছিলেন। আপনার মনে আছে হোটেলে কয় টাকা খরচ করেছিলেন ওনারা? এই দরিদ্র দেশে ওনারা 4 লক্ষ 5 লক্ষ টাকা দামের হোটেলের রুমে গিয়ে তারা উঠেছেন, এক এক দিনে কোটি টাকা খরচ করেছেন হোটেলের ভাড়া। কেয়ারটেকারকে দায়িত্ব দিলে এরকম হয়। কেয়ারটেকার যে বাড়ির দেখাশোনা করে ওই বাড়িতে বাথরুম না করে বাথরুম করতে যায় হচ্ছে 5 স্টার হোটেলে, কারণ কেয়ারটেকার বাড়ি ভাড়া তুলে যেখানে খুশি সেখানে খরচ করে। ইউনূস সাহেব যা করেছেন, আজকে জনগণ ভদ্র বলে, ইউনূস সাহেব নোবেল পেয়েছেন বলে, বা যে কোনো কারণে হোক ইউনূস সাহেবকে কেউ কিছু বলছে না। অন্য আধুনিক দেশ হলে ইউনূস সাহেবকে
সংসদে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতো। ইউনূস সাহেবের কপাল ভালো, উনি সংসদে গিয়ে ভিজিটার্স গ্যালারিতে বসে সংসদ অধিবেশন আমরা যেটা দেখেছেন। অন্য দেশে অনেক ক্ষেত্রে হ্যাঁ, দেখি যে হিয়ারিং এ ডাকা হয়। এই যে বিবি সাউদা কেন আটক হলেন, এই নজির ইউনূস সাহেব ঠিক করতে পারতেন, উনি তো ঠিক করেন নাই। আনিস আলমগীর কেন আটক হলেন, ইউনূস সাহেবের সমালোচনা করেছিল বলে। তখন আবার ওনারা দেখতে পান নাই যে আনিস আলমগীর কেন আটক হয়, নাকি এই কারণে যে আনিস আলমগীরের বোরকা পরার কোনো সুযোগই নাই, এই জন্য ওনারা বলেন নাই। দেখেন, নারীকে নারী হিসেবে চিন্তা না করে যখন ডিফাইন করে, তখন ডিফাইন করে কে নিকাব পরে আর কে নিকাব পরে না। ঘটনাটা কিন্তু উনি যাদের বিরুদ্ধে, এটাও তো স্বাধীনতা, না না এটা তো আপনি দিবেন, অবশ্যই স্বাধীনতা, অবশ্যই স্বাধীনতা, অবশ্যই স্বাধীনতা, হ্যাঁ, যার স্বাধীনতা। কিন্তু ওনারাই এই ডিফারেন্সিয়েশনটা করে। ওনারা নারীবাদীদের বিরুদ্ধে কথা বলে কারণ নারীবাদীরা নাকি এইভাবে করে, কিন্তু ওনারাও আবার একইভাবেই করে। মজাটা কি জানেন, ওই যে বললাম না সব মাছই গু খায়, দোষ হয় বোয়াল মাছে। আমাকে শেষ করতে হবে, বারবার বলছে যে শেষ করতে হবে। আমার সহকর্মীরা যে আজকে এখানে শেষ করতে হচ্ছে, আমাকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।